বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যা অনুশীলনী 1.2। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 1 থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখব। চলো তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা তোমাদের বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় 1.2 অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। দেখো 1 নম্বর প্রশ্ন কিন্তু বলছে যে 2, 8, 9 ডিভাইডেড 3, 6, 1 এর বর্গমূল কত, অর্থাৎ বর্গমূল বের করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্গমূল বের করতে হলে আমাদের উপরে রুট ওভার চিহ্ন দিলেই হয়ে যায়। তাহলে আমরা যদি একটা একটা করে রুট ওভার দিই, তুমি তোমার ক্যালকুলেটর নিয়ে কি করবা, দেখো ক্যালকুলেটর নিয়ে কিন্তু এই 289 এই সংখ্যাটি রুট ওভার দিয়ে তুলবা। রুট ওভার 289, দেখো 89 তুললে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ 17 হয়। তাহলে উপরে যেটা 17 সেটাই উত্তর হবে, নিচে তো এটা হবে, অবশ্যই হওয়া লাগবে, কারণ উপরে যদি 17 হয় নিচে অবশ্যই 19 হবে। কারণ বোঝাই তো যাচ্ছে যে উপরে 17 আছে, তাহলে নিচে 19 হবে না, কারণ এখানে তো এমন কোনো সংখ্যা নাই যেটার উপরে 17 আছে। দেখো নিচে আছে কিন্তু উপরে তো নেই। আমরা দেখি তাও 361 দিলে দেখো 19 হয়। তাহলে 17 ডিভাইডেড 19। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যান্সার কিন্তু হলো খ নাম্বার, এইটা অ্যান্সার। এবার আমরা দেখব 2 নাম্বার। দেখো 2 নাম্বার হচ্ছে 1.1025 এর বর্গমূল কত। তাহলে আমরা যদি এটাকে রাফ করি প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এটাকে যদি রাফ করি তাহলে একটু আরও কাছে নেই। দেখো 1.1025, তাহলে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি করতে পারি। যদি ক্যালকুলেটরে আমরা তুলি তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। বাম দিক থেকে ডান দিকে 2টা করে সংখ্যা নিতে হবে, তারপরে থাকলো হচ্ছে একটা সংখ্যা, তাহলে 1-এর নিচে বর্গ সংখ্যা 1, তাহলে 1 মিলে গেল। এখন আমাদের এখানে 10 আসলো, 1-এর ডবল হচ্ছে 2, 2-এর যদি আমি এখানে 1 নিই তাহলে এখানে 21 হয়ে যায়, কিন্তু এখানে আছে 10, তাহলে এখানে আমরা 0 নেব। তাহলে 0 নিলে দেখো এখানে যদি 0 দ্বারা গুণ দিই নিচে ওই 0 দিয়ে, তাহলে কিন্তু 0 0ই হয়ে যায়, অর্থাৎ এইরকম 20 গুণন 0 সমান সমান 0 0, এই যে 0 0। এখন 10 উপর থেকে 25 নিচে নামিয়ে আনলাম, আর 10-এর ডবল হচ্ছে 20। এখন 20-এর সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা কী গুণ দেব, দেখো আমরা যদি 20 আছে, আমরা যদি এর সাথে 5 গুণ দিই, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা যদি গুণ দিই 5 5 25-এর 5, হাত থাকে কিন্তু আমাদের 2, তাহলে 5 জনকে 0 0 0 সাথে যদি আমরা 2 যোগ দিই তাহলে আমাদের 2 হয়, আর 5 2 10, তাহলে দেখো 1025 আমাদের আছে এখানে 1025, আমরা 5 দ্বারা গুণ দিলাম, তাহলে 1025। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিয়োগফল 0। তাহলে এখানে আমরা দেখতেছি যে আমরা কিন্তু প্রথম যে 1 দ্বারা ভাগ দিছিলাম, 1-এর বর্গ নিয়েছিলাম, সেটা কিন্তু 1 সংখ্যার পরে নিয়েছিলাম। তাহলে এখানে যদি আমরা 1 পয়েন্ট দিয়ে দিই 1 সংখ্যার পরে, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে দেখো তো আমাদের অ্যান্সারটা কোনটা হয়, এই যে গ নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার কিন্তু হবে গ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 3 নম্বর প্রশ্নটি করব। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে একটি মূলদ সংখ্যা হলো 1 নম্বর 0, 2 নম্বর 5, 3 নম্বর হচ্ছে 5 ডিভাইডেড 2। এখানে মূলদ সংখ্যা আসলে কোনটি, একটা না 2টা না 3টাই হবে, তাহলে নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে বহুপদী প্রশ্ন। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সেই দিন তোমাদের আমি 11 নম্বর পৃষ্ঠায় আলোচনা করার সময় বলছিলাম 0 একটি মূলদ সংখ্যা। তোমাদের পৃষ্ঠা নম্বর 11ই তুমি দেখবা যে এখানে লেখা আছে, দেখো এই যে দেখো পৃষ্ঠা নাম্বার 11। সো 11 পৃষ্ঠায় লেখা আছে, দেখো এই যে 0 একটি ভগ্নাংশ সংখ্যা বা মূলদ সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা সবকটা সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা 9 কী, √3 √5 এইগুলা মূলদ সংখ্যা 9। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা প্রশ্নে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা হচ্ছে 0 একটা মূলদ সংখ্যা, 5 একটি মূলদ সংখ্যা, 5 ডিভাইডেড 2 এটাও একটা মূলদ সংখ্যা। কারণ শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা যদি ভাগ করে দেখি, ক্যালকুলেটর নিয়ে যদি ভাগ করি, দেখো 5 ডিভাইডেড 2, দেখো 5 ডিভাইডেড 2 করলে 2.5 হয়। তাহলে এই যে 2.5 এটা কিন্তু একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে কিন্তু দশমিক আকারে আছে, এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। এরপর আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা এটা তাহলে সঠিক হবে কোনটা, এটা ঘ নাম্বার 1 2 3টা হচ্ছে সঠিক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার দেখব হচ্ছে 4 নাম্বার। 4 নম্বর প্রশ্নটি বলছে যে 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। তাহলে এখান থেকে 3 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে আমরা কি করব,
দেখো একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত? তাহলে একটি সংখ্যা যদি 10 হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অপর সংখ্যা কি 11 হবে না 12 হবে না 9 হবে না হলে 8 হবে। তাহলে আমরা যদি এক্ষেত্রে একটা সূত্র লিখি, দেখো আমরা জানি যে দুইটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে, একটি যদি আমরা ক ধরি পরেরটা হবে কিন্তু ক প্লাস 1, অর্থাৎ এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে, ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক বলতে প্রথমটা যদি 1 হয় তারপরে 1 যোগ 1 2 হবে, তারপরে 3 হবে, এরকম। তাহলে এই সংখ্যা দুটির বর্গের অন্তর, এই সংখ্যা দুটিকে যদি বর্গ করি এরকম করে, তার অন্তর অর্থাৎ বিয়োগফল। সুতরাং আমরা আগেই যে বড় সংখ্যাটা আগে লিখব, তারপরে ছোট সংখ্যাটি লিখব, লিখে বর্গের অন্তর হচ্ছে 19। এই যেটা হচ্ছে বর্গের অন্তর সমান সমান দেওয়া আছে 19, তাহলে 19 আমরা লিখলাম। তাহলে এটা সূত্র হচ্ছে কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে 1 না লিখে আমরা একবারে গুণ দিছি, 1 উপর স্কোয়ার দিলে 1 হয়, মাইনাস ক স্কোয়ার 19। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ক স্কোয়ার কেটে যায় প্লাস মাইনাস, তাহলে থাকে এখানে কিন্তু 2 ক আর এই 1 আমরা যে হয়ে যায় মাইনাস। তাহলে 2 ক সমান সমান 18 হয়ে যায়, মাইনাস হলে কিন্তু 18 হয়। এখন ক সমান সমান কিন্তু 2 দ্বারা ভাগ করলে 9 হয়। তাহলে প্রথম পদ যদি 9 হয় তাহলে অপর আরেকটা পদ তাহলে কত হবে? 9 এর সাথে 1 যোগ করছিলাম আমরা, বর্গ না যোগ করছিলাম তো প্রথমে, তাহলে 9 রেখে 10, তাহলে 10 এবং 9। তাহলে আমরা যদি একটা সংখ্যা যদি দেখতেছি 10 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা কত হবে? 9। এখন সংখ্যা দুইটির বর্গের যোগফল কত? তাহলে দেখো 10 এর বর্গ শিক্ষার্থী বন্ধুরা 100, আর 9 এর বর্গ হচ্ছে 81। 9 এর বর্গ হচ্ছে 81, তাহলে 81 আর 100 যোগ করলে কিন্তু 181 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 181 অ্যান্সার আছে, কিন্তু 0.01 এর বর্গমূল নিচের কোনটি? তাহলে 0.01 এর বর্গমূল করার জন্য আমাদেরকে যে সংখ্যাটি আছে আমরা সেই সংখ্যাটি নেই। এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি করতে পারো, ক্যালকুলেটর তুললেই এটা হয়ে যায়, খুবই সহজ। দেখো 0.01, ডান দিক থেকে 2টা, 0 বর্গ নাই 0, আবার 0 1 চলে আসছে, 0 তো ডবল নাই। তাহলে আমরা কি করব? এটা আরেকটা দশমিক দিয়ে আমরা এখানে 1 কে 1 করব। দেখো 1 কে 1 মিলে যায়, তাহলে আমরা বুঝতে পারতেছি এটাকে বর্গ করলে কিন্তু 0.1 হয়। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলেও তাই হবে। দেখো 0.1 রুট ওভার 0.01, দেখো 0.1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার। এখন কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 এবং দশক স্থানীয় অঙ্ক যদি 8 হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক 2 এবং দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক 2 এবং 8, 2 অথবা 8 যে কোনো একটা হলে এদের বর্গের একক স্থানীয় অঙ্কটি কত হবে? এদের বর্গ করলে দেখো 2 এর উপর বর্গ করলে 4, 8 এর উপর বর্গ করলে 64। তাহলে এদের একক স্থানীয় অঙ্ক কি? দেখো এটার 64 একক স্থানীয় অঙ্ক 4, আর এটা তো একটা অঙ্কই আছে একক স্থানীয় অঙ্ক 4। তাহলে এই যে দেখো দুইটাই কিন্তু 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্ক হবে 4। এখন এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন হচ্ছে 3 7 5 7 3কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা বুঝতে পারতেছি যদি এরকম কোনো সংখ্যা থাকে যে 3 7 5 7 3 এইগুলো যদি সংখ্যা থাকে, তাহলে আমরা দেখব জোড়ায় সংখ্যা আছে কোনটা। তাহলে আমরা 3 আর 3 জোড়ায় দেখতে পাচ্তেছি, 7 আর 7 জোড়ায় দেখতে পাচ্তেছি। তাহলে জোড়াবিহীন কি আছে? জোড়াবিহীন কিন্তু 5। তাহলে যেটা জোড়াবিহীন থাকবে সেটা দ্বারাই গুণ করতে হবে বা ভাগ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে 5 দ্বারা গুণ করতে হবে বা ভাগ করলে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ জোড়াবিহীন যেটা থাকবে সেটা হবে আনসার, তাহলে 5। এখন নিচের সংখ্যা কোন সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা? তাহলে আমরা বুঝতে পারতেছি বর্গ সংখ্যা ছাড়া সবগুলো সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা হতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 রুট ওভার আছে, তাহলে এর বর্গ হবে 3, 16 বর্গ হবে 4, 25 বর্গ হবে 5, তাহলে বর্গ হচ্ছে না 2, সুতরাং 2 হচ্ছে আমাদের অ্যান্সার, অমূলদ সংখ্যা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 10 নম্বর প্রশ্নটি করব। দেখো 10 নম্বর প্রশ্নে বলছে, দেখো তোমরা 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 10 নম্বর প্রশ্নটি বলছে একজন কৃষক বাগান করার জন্য 585টি চারা গাছ কিনলো। এখন প্রত্যেকটি চারা গাছের মূল্য যদি 12 টাকা করে হয়, তাহলে ক নম্বরে বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হবে? তাহলে আমরা বুঝতে পারতেছি একটি চারার দাম কিন্তু 12 টাকা, তাহলে 595টি চারা কিনছে, তাহলে অবশ্যই এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এই অঙ্কটি করতে যাই তাহলে আমরা কিভাবে করব? দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ক নম্বর হচ্ছে যে এরকম একটি চারা গাছের মূল্য 12 টাকা হলে 595টি চারা গাছের মূল্য, তাহলে গুণ দিতে হবে 12 গুণন 595 অর্থাৎ 7140। তুমি এরকম করে গুণ দিয়ে দেবা, গুণ দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 12 গুণ
595, 95 গুণ দিলে দেখো 7140 হয়। এই যে 7140 হলো আমাদের, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার খ নম্বর বলছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এটাকে এভাবে করতে পারি, অর্থাৎ আমাদের 1.1 অনুশীলনের যে ছিল সেখানে কিন্তু আমাদের একটা অঙ্ক ছিল 5 নাম্বার, দেখো বিয়োগ করলে, যে বিয়োগ করলে এই অঙ্কটি কিন্তু আসলে ওই অঙ্ক খ নম্বর। তাহলে আমরা যদি এটাকে করার জন্য আমরা কি করব, এটাকে বর্গমূল করব। সো ক্যালকুলেটর ব্যবহার না করে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, আমরা রাফ করি। দেখো খ নম্বরে বলছে হচ্ছে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট গাছের সংখ্যা কত হবে। তাহলে আমরা এটাকে বর্গমূল করব। তাহলে দেখো এরকম করে টান দিবা, তার আগে তুমি ক্যালকুলেটর নিয়ে এটা রুট ওভার দিয়ে তুলবা। দেখো 595, তাহলে 595 তুললে হচ্ছে দেখো কত হয় 24। 24টা একটু সাইডে তুমি লিখে রাখবে। দেখো 595 আমরা ভাগ দেব। সো ভাগ দেওয়ার জন্য আমাদের অ্যান্সার আসছে কিন্তু এখানে দেখো 24.39। তাহলে আমরা একটু লিখে রাখি 24.39। তাহলে আমরা ডান দিক থেকে দুইটা করে ঘর সংখ্যা নিয়ে দাগ দিব। তাহলে থাকলো আমাদের একটি সংখ্যা, একটি সংখ্যার নিচে আমাদের বর্গ দিতে হবে। তাহলে 5-এর নিচের বর্গ সংখ্যা আমরা জানি, আমাদের কাছে কিন্তু 5-এর নিচের বর্গ সংখ্যা 4। তাহলে 4 কার বর্গ 2, তাহলে 2 দুকানো 4। তাহলে এখানে আমরা লিখলাম 4। এখন আমরা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে হয় 1, আর এই 9 5 নিচে নামিয়ে আনলে এরকম হয়। এরপর আমরা কি করব, 1-এর ডবল নেব, 2-এর ডবল নেব 4, তাহলে 4 নিলাম। এখন আমরা কত দ্বারা গুণ দেবো, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু লিখে রাখছিলাম এখানে, আমাদের অ্যান্সার কিন্তু এটা 24 এরকম সংখ্যা আসবে। তাহলে আমরা দশমিকটা বাদ দিয়ে 4 দ্বারা গুণ দেবো। তাহলে আমরা 2 দ্বারা দিছি, এবার 4 দ্বারা গুণ দেবো। তাহলে এখানে 4, এখানে 4। তাহলে 44কে আবার 4 দ্বারা যদি, এই 4 দ্বারা যদি গুণ দিই, দেখো 44 গুণ 4, তাহলে 176। তাহলে আমরা লিখি 176, 176 আবার 195 থেকে 176 বিয়োগ করবো। দেখো 195 বিয়োগ 176 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু 19 হয়। দেখতে পাচ্ছ 19। তাহলে এই যে এই 19টি গাছ কিন্তু আমাদের অবশিষ্ট আছে, এই 19টা গাছ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে বর্গ আকারে গাছটি রোপণ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অবশিষ্ট গাছের সংখ্যা, অবশিষ্ট গাছের সংখ্যা 19টি। এটাই কিন্তু আমাদের উত্তর শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা করব কিন্তু গ নম্বর প্রশ্ন। দেখো এবার আমরা গ নম্বর প্রশ্ন করব। গ নম্বর প্রশ্নে বলছে যে খরচের টাকায় সংখ্যা এবং গাছের চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিতে হবে। তাহলে এটা কিন্তু 1.1-এর আমি তোমাদেরকে 6 নম্বর বুঝাইছিলাম, সেই 6 নম্বরের অনুরূপ অঙ্ক। দেখো এই 6 নম্বর, এই যে 6 নম্বর দেখো এখানে এইটা দেখো যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে এখানে বলছে যোগ করলে, তাহলে আমাদের যে প্রশ্নটা আগে বলছে সেটা আমরা আগে লিখে নিব যে খরচের টাকা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফল। তাহলে আমরা খরচের যে আমাদের সংখ্যা ছিল, এখানে দেখো আমাদের মোট খরচ ছিল 7140 টাকা, আর চারা গাছের সংখ্যা ছিল 595 টাকা। তাহলে এখন যদি আমরা এই দুটি সংখ্যা বিয়োগ করি, বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দেখো 6545 হয়। তাহলে এই 6545কে আমরা এখন বর্গ করব। তাহলে এখন যদি এর সংখ্যার পরে আমরা রুট করে দিই 6545 রুট করে দেখো 80.90 এরকম সংখ্যা আসে। তাহলে আমরা সাইডে একটু রাফ করে নিলাম 80.9190। তাহলে এটাকে আমরা ডান দিক থেকে এরকম করে দাগ দিয়ে যাব। তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের ডান দিকের বাম দিকে যে সংখ্যাটা আছে, বাম দিকের সংখ্যাটা কিন্তু 65। তাহলে আমরা জানি 65-র নিচের একটা বর্গ সংখ্যা আছে 8 8 64। তাহলে এখানে হচ্ছে বর্গ সংখ্যা, এখানে বর্গ মূল এখানে হবে, আর এখানে বর্গ সংখ্যা হবে। তাহলে 64 এখানে লিখলাম। বিয়োগ করে দেখো হয় 1, আর এখানে হয় 145। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 145 আছে আর এখানে 8 আছে, 8-এর ডবল হচ্ছে 16। তাহলে এখন আমরা কি দ্বারা গুণ দেবো, 0 দ্বারা। 0 দ্বারা গুণ দিই, এখানে 0 এখানে 0। তাহলে দেখো যাচ্ছে না, তাহলে না যাওয়ার কারণে এখানে 2টা 0 হবে। এবার আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করার কারণে আবার আমাদের তাই হলো। এখন 80-র ডবল হচ্ছে আমাদের 160। এখন 160 তার সাথে কত দেবো আমরা,
দেখো 145 এটা কিন্তু আর যাচ্ছে না, কারণ দেখো আমরা আর দিব না, কারণ কি দেখো 160 এটা কিন্তু 145-এর চেয়ে বেশি হয়েছে, তাহলে আমরা পয়েন্ট আনবো না। পয়েন্ট না এনে এটা আমরা না করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আমাদের অবশিষ্ট আছে দেখো, তাই আমরা লিখলাম যে যেহেতু ভাগশেষ 145 থাকে তাই 6545 পূর্ণবর্গ সংখ্যা নয়। 6545-এর সাথে কোনো এক ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা ধরে নেব 1। তাহলে আমাদের যে অ্যান্সার আসছে এখানে 80, এই যে 80, সে 80-র সাথে আমরা 1 যোগ করে নেব, তাহলে 80 যোগ 1 সমান 81। 81 দেখতে পাচ্ছ 81। এখন 81-র বর্গ করতে হবে, যদি যোগ মানে কোন সংখ্যা যোগ দিতে হবে এটা যদি বলে তাহলে আমরা প্রথমে একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমাদের ভাগফলকে যোগ দেব, যোগ করলে যা হবে তারপর আমরা বর্গ করব। দেখো 81 তারপরে স্কোয়ার, অর্থাৎ আমাদের গুণ করলে হয় 81, 81 গুণ দিলে দেখো 81 গুণ 81, তাহলে গুণ দিলে হয় দেখো 6561। এই যে 6561 থেকে আমাদের প্রদত্ত সংখ্যা কিন্তু ছিল 6545, বিয়োগ করে দেখো 16, তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা 16ই কিন্তু এই 6545-এর সাথে যোগ দিলেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই হচ্ছে আমাদের 16 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।